আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শব্দের শ্রেণীবিভাগ। এই শব্দের শ্রেণীবিভাগ বলতে আসলে কি বোঝাচ্ছে এবং এটা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিনা। হ্যাঁ, শুধুমাত্র নার্সিং ভর্তি পরীক্ষা না, যে কোনো ভর্তি পরীক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এটি অনেক কঠিন একটি টপিক। অর্থাৎ এই জিনিসটি আসলে করার সবার দ্বারা সম্ভব হয়ে ওঠে না। যারা ভালো কিছু করতে চায় তারাই ধৈর্য নিয়ে এই টপিকটি পড়তে পারে। চলো ক্লাস শুরুর আগে মাত্র 1 মিনিটে একটি বিজ্ঞাপন দেখে নেই। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো, আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো এবং ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো। আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। আজকে আমরা আমাদের এই টপিকটি শুরু করতেছি এবং শুরুতে বলে নিতে চাই যে যারা কিনা চাচ্ছ যে নার্সিং প্রস্তুতি নিচ্ছ, তুমি তোমার বিভিন্ন সময় আপডেট প্রয়োজন, কখন কি হচ্ছে না হচ্ছে, গাইডলাইন প্রয়োজন, ফ্রি ক্লাস প্রয়োজন, সবকিছুর জন্য তুমি একটা গ্রুপে সংযুক্ত থাকলেই হবে। যে ভিডিও দেখছো এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি, সেইখান থেকে ক্লিক করে তুমি গ্রুপে অ্যাড হয়ে নিতে পারো। চলো আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। দেখো, শুরুতে হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ। এই যে তোমরা নোটটা দেখতেছো, আমি পড়ানোর সময় এটা সুন্দর মতো করে তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা, আমি তোমাদেরকে সময় দিব, ঠিক আছে? আর এইটা যেহেতু আমাদের বই থেকে, আমাদের বইয়ে জিনিসগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের বইটাও নিয়ে নিতে পারো, আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আপাতত আমি এখান থেকে পড়াচ্ছি এবং তোমাদেরকে স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিব যেন তোমরা পড়তে পারো। শুরুতে দেখো শব্দের শ্রেণী বিভাগ। সোজা কথায় বলতে গেলে এখান থেকে কি ধরনের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে, আমাদের বই জিনিসগুলো আমরা সুন্দর করে দিয়ে রাখছি। তোমাদেরকে ওই স্লাইডটাই শেয়ার করতেছি। দেখো, আমরা যদি একটু প্রশ্নের যদি ধাঁচগুলো খেয়াল করতে পারি তাহলে বিষয়গুলো আমাদের জন্য ইজি হয়। যেমন এই যে দেখো, এখানে কি বলা আছে দেখো তো, কোনটি তৎসম শব্দ। বেশ কয়েকটা শব্দ দেওয়া আছে, কোনটা তৎসম শব্দ। তো বিভিন্ন ধরনের শব্দ আছে, তৎসম আছে, তদ্ভব আছে, দেশি আছে, ইংরেজি আছে, পর্তুগিজ আছে, ফার্সি আছে, ফরাসি আছে, আরবি আছে, তারপর হচ্ছে রুড়ো যুগরুড়ো, তারপর হচ্ছে যৌগিক শব্দ, এই জিনিসগুলো আছে। এইগুলো আমাদেরকে বলবো যে কোনটা দেশি শব্দ, কোনটা বিদেশি শব্দ, কোনটা তৎসম শব্দ। এগুলো কিন্তু সবগুলো নার্সিং ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন। আমাদের বইয়ের প্রত্যেকটা টপিকের পরে ওইখান থেকে বিগত বছর কি কি প্রশ্ন আসছে নার্সিং এ ওইগুলো দেওয়া থাকে। কোনটা বিদেশি শব্দ, কোনটা তদ্ভব শব্দ, তারপরে হচ্ছে দেখো অনেকগুলো প্রশ্ন আসছে। দেখছো নার্সিং ভর্তি পরীক্ষায় কতগুলো প্রশ্ন এখান থেকে আসছে, সবগুলোকে একসাথে এখানে রাখা হয়েছে। তো তারপরে দেখো হচ্ছে অফিস কোন ভাষার শব্দ, নিচের কোনটি মৌলিক শব্দ। হ্যাঁ, তারপর হচ্ছে একাধিক বর্ণ মিলে এটা এটা না, চীনা শব্দটা কোন, চীনা শব্দ কোনটি নয়। হ্যাঁ, নিম্নের কোনটি হচ্ছে রুড়ি বা যুগরুড়ো শব্দ, যুগরুড়ো না, কোনটি বিদেশি শব্দ। আশা করি জিনিসগুলো তোমাদের কাছে বুঝাতে পারছি যে আসলে প্রশ্নগুলো কেমন হয়, কি ধরনের প্রশ্ন আমাদেরকে ফেস করতে হবে। তাহলে এখন আমাদেরকে এই যে ইংরেজি, ফার্সি, ফরাসি, এই সব আমাদেরকে মুখস্থ করতে হবে, তাই না? হ্যাঁ, আমাদেরকে মুখস্থ করতে হবে। এখন এইখানে মোটমাট আমরা 150 মতো শব্দ পাবো। এখন 150 মতো শব্দ যদি আমরা মুখস্থ করতে যাই, এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব হয়ে উঠবে না। তাই আমাদেরকে ছন্দের মাধ্যমে এই জিনিসগুলো আয়ত্ত করতে হবে, এছাড়া কোনোভাবেই সম্ভব না। এবং যতগুলো প্রশ্ন আসছে দেখলা, বাপে বাপে, এটা তো বাদ দেওয়ার কোনো প্রশ্ন আসে না, নার্সিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা চলো আমরা একটু দেখি। আমরা এখানে বই সুন্দর করে লিখে রাখছি, তারপরে তোমাদেরকে ক্লাসে বুঝাচ্ছি। এইখানে আমরা ছন্দগুলো দিছি, ছন্দের কোন জায়গায় আন্ডারলাইন করা আছে এটা তোমার মনে রাখার দরকার নাই। তুমি খালি ঢালাওভাবে ছন্দটা পড়ে যাবা। যখন পরীক্ষায় বলবে যে নিচের কোনটি তৎসম শব্দ, নিচের 4টা অপশনের মধ্যে থেকে যখনই কোনো একটা ছন্দের মধ্যে থেকে কমন পড়ে যাবে তখন বুঝে নিবা যে হ্যাঁ সেটা ছিল ওই শব্দটা। বুঝছো, আন্ডারলাইন মুখস্থ করার দরকার নেই। যেমন শুরুতে হচ্ছে দেখো, আমি তোমাদেরকে স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিব, সমস্যা নাই। শুরুতেই তোমরা এইখান থেকে যৌগিক শব্দ যেগুলো আছে সেই যৌগিক শব্দের একটা স্ক্রিনশট নিতে পারো। যৌগিক শব্দ আমি পাশে দাঁড়িয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলো। এখানে আসলে যৌগিক শব্দ কি জিনিস? যৌগিক শব্দ হচ্ছে এমন শব্দ যে শব্দগুলোকে যদি আমরা ভাঙি, এই শব্দগুলোকে ভাঙার পরে আমরা যা পাবো
সেটা মূলত ওই আগের অর্থটাকে প্রকাশ করতেছে। যেমন হচ্ছে দেখো, আমি যদি তোমাদেরকে কিছু উদাহরণ দেই, যেমন এখানে কি বলছে, মধুর। এই মধুর এই শব্দটাকে আমরা ভাঙছি, মধু যুগ র। এই ভাঙা কিভাবে করতে হয় এগুলা কিন্তু তোমাদের পড়া লাগবে না, খালি বুঝার জন্য দিছি। মধু যুগ র, তো ভাঙার পরে আমরা যেটা পাইছি মধু, মধু যে অর্থ প্রকাশ করে এইটাও সে অর্থে প্রকাশ করে, তাই না? হ্যাঁ, ভাঙলেও যা আমরা পাইতেছি, ভাঙার পরেও অর্থ সংরক্ষিত থাকতেছে, অর্থ চেঞ্জ হচ্ছে না। আমি আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। যেমন হচ্ছে পাগলামি শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে পাগল যোগ আমি, এইখানে ভাঙার পরে আমরা যেটা পাচ্ছি এইটাও সেম জিনিস। যখন পাগলামি ছিল এটার যা প্রকাশ অর্থ এটাও। এখন এইগুলোই হইতেছে যৌগিক শব্দ। তোমরা স্ক্রিনশট আশা করি দিয়ে ফেলছো, এখানে যতগুলো আছে সবগুলো তোমরা পড়ে ফেলবা। তো যৌগিক শব্দ যেগুলো না সেগুলো একটু দেখি। যেমন আমি যদি লিখি হস্তি, হস্তি মানে জানো? হস্তি, হস্তি মানে হইতেছে হাতি। এটাকে যদি আমরা ভাঙি তাহলে হস্ত যোগ ইন। এখন তাহলে এই জিনিসটা আসলে কি আবার হস্ত না লিখে আমরা এই পাশে দীর্ঘও দিয়ে ফেললাম, এটাও করতে পারি। তো এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আগে ছিল হস্তি হাতি, বাট এটাকে ভাঙার পরে হস্ত মানে তো হাত, অর্থ তো চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে ছিল হাতি এখন হচ্ছে হাত। আবার তৈল, তৈলকে যদি আমরা ভাঙি, তৈল, তৈল মানে তৈল বা তৈল কেউ কেউ বলে মানে তেল। এটাকে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে কি বলতো, তিল যোগ স্ন। তো এখন এই জিনিসটা ভাঙার পরে হয়ে যাচ্ছে তিল। তিল মানে হচ্ছে বোঝাচ্ছে যে তিল থেকে বানানো তৈল, বাট বিষয়টা তো এরকম না। তৈল মানে সব তৈল, সয়াবিন হইতে পারে, ডালডা হইতে পারে, যাই হইতে পারে, অর্থ চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছো? আমি আশা করি জিনিসগুলো তোমাদেরকে বুঝাইতে পারছি। যখন আমরা ভাঙবো, ভাঙার পরে অর্থগুলো আর সেম থাকবে না, অন্য অর্থ প্রকাশ করবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা একটু নিচের দিকে যাই। তাহলে যৌগিক শব্দ কি জিনিস, ভাঙলেও অর্থটা কিন্তু সেম থাকতেছে। এখন যৌগিক শব্দ আমরা কিভাবে মনে রাখতে পারি সেটা একটু দেখো। আমরা এখানে কোন অর্থে ছন্দগুলোকে লিখছি, আমাদের অর্থগুলো আমরা প্রকাশ করতেছি। দেখো, পিতৃহীন মিতালি, ভালো করে মাথায় রেখো। কি বলছে? পিতৃহীন মিতালি মানে মিতালি একজন মেয়ে, তার বাবা নাই। তো চিকা মারতে গিয়ে, কর্তব্য পালন না করতে গিয়ে, তার কর্তব্য ছিল, একটা কাজ ছিল, সেটা হচ্ছে চিকা মারা। তো এইটা না করে সে কি করতেছে, এই কর্তব্যটা পালন না করে বাবু আনা ভাব দেখিয়ে, মানে ভাব দেখায়, ভাব দেখায়, বাবু আনা ভাব দেখিয়ে দৌহিত্রকে পাঠাইছে, আরেকজনকে পাঠাইছে। ওটা ওর করার কথা ছিল, বাট ও না করে আরেকজনকে পাঠাইছে। পাঠান, তারপর ওই দৌহিত্র আবার কি করছে, ওই হইতেছে আরেক ভণ্ড। সে আরেক গায়কের মধুর কণ্ঠের গান শুনে পাগলামি করে। পরে যে পাঠাইলো যে যা তুমি কাজটা করো, সেও আবার গিয়ে পাগলামি শুরু করে ফেলছে। দ্যাটস ইট, এটাই ছন্দ ছিল। আচ্ছা, এরপর আমরা দেখি, এরপর আমরা রূঢ় বা যোগ রূঢ় শব্দগুলো আমরা একটু দেখবো। রূঢ় বা রূঢ় শব্দগুলো, একদা এক প্রবীণ, প্রবীণ মানে হচ্ছে বয়স্ক মানুষ, গবেষণা ছেড়ে, তার কাজ ছিল গবেষণা করা, কিন্তু সে গবেষণা ছেড়ে তেলে ভাজা সন্দেশ খেয়ে পাঞ্জাবি পরে হাতির পিঠে ওঠা, হস্তি, হস্তির কথা বলছি। আচ্ছা, হাতির পিঠে উঠে, এই যে হস্তির উদাহরণ দিতেছিলাম, এগুলা ভাঙলে আরেকটা কথা বলি, যে এইখানে কিন্তু আমরা যে যৌগিক শব্দ পড়তেছি, তারপর হচ্ছে গিয়ে রূঢ় পড়তেছি, যোগ রূঢ় পড়তেছি, এই তিনটা কিন্তু একই গোয়ালের গরু। বুঝতে পারছো? এর একই গোয়ালের গরু। এই রূঢ় যোগ রূঢ় এগুলাকে ভাঙলে অর্থ চেঞ্জ হয়ে যায়, আর এই যৌগিককে ভাঙলে অর্থ চেঞ্জ হয় না, এটাই পার্থক্য। আচ্ছা, তো সে সন্দেশ খেতে খেতে একটু চিন্তা করো, এই ভিশনটা তোমাকে নিয়ে আসতে হবে মনের মধ্যে। ঘটনা আমরা মনে রাখতে পারি, ছন্দ মনে রাখাও কঠিন। আমরা যদি চিন্তা করতে পারি যে একটা প্রবীণ হাতির পিঠে সন্দেশ খেতে খেতে যাচ্ছে পাঞ্জাবি পরে, সে আগে গবেষণা করতে, এখন আর গবেষণা করে না, তাইলেই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে একদম পানির মতন সহজ হয়ে যায়, তাই কিনা? তারপরে দেখো, যোগরূঢ় শব্দ মনে রাখার কৌশলটাকে আমি তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে, রাজপুত পঙ্কজ সরোজকে জানিয়ে দিলেন যে তিনি অন্ন ধ্বংস না করে মন্দির ছেড়ে বলদ নিয়ে জলধির দিকে মহাযাত্রা করলেন। আচ্ছা, আমি তোমাদেরকে একটু সময় দিতেছি, এটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে ফেলো, এটাকে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে ফেলো। এটা হচ্ছে রূঢ় শব্দ, যোগরূঢ়, এই যে উপরে কি আছে দেখো তো, একটু ছোট করে দিচ্ছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আশা করি তোমরা এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। তো যৌগিক শব্দের পরে হচ্ছে রূঢ় বা যোগরূঢ়, তারপর হচ্ছে দেশি, এগুলা, সরি দেশি লাগবে না, দেশিটা আমি পরে দিচ্ছি, এগুলো একটু স্ক্রিনশট দিয়ে ফেলো। তো সে কি করছে, রাজপুত পঙ্কজ সরোজকে জানিয়ে দিচ্ছে যে তিনি আর অন্ন ধ্বংস করবে না, বাসায় বসে বসে বাপের অন্ন ধ্বংস করবে না বাপের হোটেলে। সে কি করবে, মন্দির ছেড়ে বলদ নিয়ে, জাস্ট একটা গরু নিজের সাথে নিছে, যে গরু দুধ খাইলে তাও বেঁচে থাকতে পারবে, জলধির দিকে মহাযাত্রা শুরু করলো। মহাযাত্রা শুরু করে দিছে কোন দিকে, জলধি। জলধি মানে হচ্ছে যেখানে জল থাকে, মানে নদীর পার। তো নদীর পারে বসতি গড়ে ওঠা সোজা, দেখতে না সব পুরানা জেনারেশনে মানুষ নদীর পারে বা সমুদ্রের পারে গিয়ে থাকতো, কারণ ওইখান থেকে যে পানি পাওয়া যায়, বসবাস করা ইজি হয়। তো সেও সেই কাজটাই করছে। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। এরপরে দেখো, এরপরে হচ্ছে একটু ভালো করে খেয়াল করো, দেশি শব্দ, আমরা দেশি শব্দ পড়বো এখন। তো দেশি শব্দে আসলে আমরা একটু স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি।
সতর্কীকরণ বিজ্ঞপ্তি। নার্সিংয়ের সকল সাজেশন, আপডেট, গাইডলাইন পেতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিন এবং ফেসবুক গ্রুপে ফলো করে দিন। ধন্যবাদ। দেশি শব্দে আমরা আসলে কি বোঝাতে চাচ্ছি? আসো এখন তোমাদেরকে বুঝাই। মা বলল ডাগর ডাসা 20 টাকার পেয়ারা কামড়ে আর কতদিন পেট চলবে, মানে তাদের সংসারে এখন সমস্যা চলতেছে, তাদের সংসারে এখন অভাব চলতেছে। তো মা বলতেছে যে হচ্ছে গিয়ে 20 টাকার পেয়ারা, মানে 20 টাকা করে পেয়ারা কিনে আর খাই, এমনি করে দিন চলতেছে। তো এইভাবে আর কয়দিন পেট চলবে? পয়লা ডিঙাতে গঞ্জে যাও, মানে গঞ্জে মানে শহরে যেতে বলছে। পয়লা ডিঙাতে আমরা যেমন বলি না যে কালকের প্রথম বাসে তুমি চলে যাবা বাড়ি ছেড়ে, ঠিক তেমনই বলতেছে যে পয়লা ডিঙাতে, ডিঙা মানে ডিঙি নৌকা। তো পয়লা ডিঙাতে গঞ্জে গিয়ে কি কি কিনতে বলতেছে দেখো, চুলা কুলা চোঙ্গা ঝানু কিনতে বলতেছে। চুলা কুলা চুঙ্গা ঝানু কেন কিনতে বলতেছে? আসলে একটা মেহমানের বাসায় যাবে, মেহমানের বাসায় যাওয়ার আগে জিনিসপত্র নিতে হয় না, এই জন্য এগুলো কিনছে। তো বলতেছে যে এগুলা কিনে টোপর দেওয়া ঝিনুক মামির বাড়ি যাও। ঝিনুক মামির বাড়ি যাবে, ঝিনুক মামি কিন্তু টোপর দিয়ে থাকে, মাথায় টোপর দিয়ে থাকে। তো টোপর মানে আসলে এক্সাক্ট ওই অর্থে প্রকাশ করে না, বাট ছন্দের ক্ষেত্রে আমরা প্রকাশ করতেছি। টোপর দিয়ে টোপর দেওয়া ঝিনুক মামির বাড়ি যাও। তো মামার পরিস্থিতি ভালো, তো মামার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো, তো ওই জন্য সন্তানকে পাঠিয়ে দিতেছে মামার কাছে। আগে কিন্তু এরকম হইতো, সংসারের অভাব, তো ছোট বাচ্চাটা অন্তত কষ্ট সহ্য করতে পারে না, তাকে পাঠিয়ে দিতেছে আত্মীয় স্বজন, যে আত্মীয় টাকা পয়সা আছে একটু ভালো খাইতে পারে। তো বলতেছে যে এই জিনিসগুলো কিনে নিয়ে মেহমানের বাসায় যাও, তুমি হচ্ছে গিয়ে মেহমান হয়ে যাও, তোমার মামার বাসায় যাও মেহমান হয়ে, উনি তোমাকে একটু খাইতে দিবে, ওইখানে কয়েকদিন থেকে আসো। কর বা খড় দিয়ে ঢেকি ছাটা মৃগেল মাছ লম্বা লতি দিয়ে খাওয়াবে। মামি কি খাওয়াবে? কয়লা বা খড় দিয়ে, কয়লা বা খড় দিয়ে রান্না করবে না, খড় দিয়ে রান্না করে বা কয়লা দিয়ে রান্না করে কি করবে? ঢেকি ছাটা মৃগেল মাছ লম্বা লতি দিয়ে খাওয়াবে। ভালো কথা। এইটা শুনে আমি আবার বলছি যে আমি বললাম আমি কিন্তু বাঙ্গি খাবো না, আমি বাঙ্গি পছন্দ করি না, খাওয়ালে ঢোল পিটায় দুর্নাম করব, ঢোল পিটায় কি করব? দুর্নাম করব। তো এগুলা করলে কিন্তু হচ্ছে মামি যে আমাকে কষ্টে রাখছে, এটা কিন্তু ঢোল পিটায় সবার কাছে বলে বেড়াবো, তার কিন্তু নাম খারাপ করব। তো নিচে আবার লিখে রাখছি, দেখছো এই যে যেগুলো হচ্ছে হাইফেন দেওয়া ছিল, নিচে এক্সট্রা করে আবার লেখা আছে। তো এইটা আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে ফেলছো। এখন তোমাদেরকে এইটা একটু দেখাই। আরবি শব্দ, আরবিতে ব্যবহৃত শব্দগুলো প্রথমত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ধর্ম সংক্রান্ত, ধর্মের সাথে সম্পৃক্ত, এবং আরেকটা হচ্ছে প্রশাসনিক বা সাংস্কৃতিক পদ। তারপরে সাংস্কৃতিক শব্দগুলো আমরা নিচে পড়বো। শুরুতে আমরা যেগুলো ধর্মের সাথে সম্পর্কিত সেগুলো একটু করে নিই। দেখো ছন্দে ছন্দে আরবি শব্দ মনে রাখার কৌশল। আরবি শব্দ আমরা ছন্দে ছন্দে মনে রাখবো, এইগুলো সব থেকে ইম্পর্টেন্ট। নিচে আমরা বেশ কিছু দিয়ে রাখছি, দেখো এই যে বেশ কিছু আমরা দিয়ে রাখছি, কিন্তু কমা কমা দিয়ে দিয়ে রাখছি। তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো ছন্দের মাধ্যমে এইখানে উপস্থাপন করা আছে। একটু ভালো করে লক্ষ্য করো। আমি শুরুতে তোমাদেরকে 1 সেকেন্ড সময় দিলাম, এটাকে তোমরা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নাও। আশা করি স্ক্রিনশট দিয়ে ফেলছো। এখন দেখো, আলেমগণ কোরআন ও হাদিস থেকে ইসলামের নানান কানুন, যেমন উজু, গোসল, জাকাত, হজ, হালাল, হারাম ইত্যাদির এলেম, এলেম মানে জ্ঞান, এই যে অজু, গোসল, জাকাত, হজ, হালাল, হারাম এইগুলার জ্ঞান তারা শিক্ষা দিচ্ছে। ইত্যাদির এলেম ইনকিলাবের ইস্তিহার দিলেন। গরিবদের বই, কিতাব, দোয়াত, কলম, দাওয়াত না, ওইটা হচ্ছে দোয়াত, দোয়াত, কলম, তসবিহ কিনে দিলেন ফ্রিতে, যে মানুষ তাও ধর্মের পথে আসুক। গরিবদেরকে কি কিনে দিছে ভাই? বই, কিতাব, দোয়াত, কলম, তসবিহ কিনে দিলেন ফ্রিতে। নগদ বাকি সব খারিজ করে দিলেন। দোকানে তারা যে বাকিটাকে করছিল, লোন টোন নিছিল, এগুলো সবগুলো খারিজ করে দিচ্ছে। ভাই লোন নেওয়া ভালো না, সুদ খাওয়া ভালো না। তো এগুলা বলে তারা কি করছে? তাদের নগদ বাকি সব খারিজ করে দিছে। এরা আল্লাহর ইনাম হিসেবে, তো ভালো কাজ করছে না, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবে না, ওইটাই বলতেছে যে এরা আল্লাহর ইনাম হিসেবে জাহান্নামের বদলে জান্নাত ইজারা দিবেন। আল্লাহ তাআলা এদেরকে জান্নাত ইজারা দিবেন। ইজারা মানে হইতেছে ভাড়া দেওয়া। এটা কখনোই সম্ভব না। আল্লাহ তাআলা অনেক দয়ালু, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সারা জীবন জান্নাতে রাখবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া রাখি, আশা রাখি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। তো এখানে ছন্দের খাতিরে আমরা পড়তেছি যে ইজারা দিবেন। আর আদালতের উকিল, উজির, দালাল, ইহুদি, মুনসেবদের খবর কবরে হবে। কাদের কাদের খবর হবে? উকিল, উজির, দালাল, ইহুদি, মুনসেবদের খবর কবরে হবে। তো উকিল কেন আসলো? কারণ উকিল কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সত্য ঘটনাকে মিথ্যা প্রমাণিত করে, এরকম হয় না? তো মিথ্যা বললে কিন্তু এইটার যে প্রতিদিন আমাদেরকে কিন্তু পরকালে দিতে হবে, সেটাই এখানে বলছে আর কি। আচ্ছা, আশা করি জিনিসগুলো তোমাদের সামনে সুন্দর করে উপস্থাপন করতে পারছি। এখন আরবি শব্দের উদাহরণগুলি কিন্তু পরবর্তীতে কলম দিয়ে একদম কমা দিয়ে দিয়ে সুন্দর করে এখানে লেখা আছে, তোমরা পড়ে নিবা। এখন আমরা আরেকটা পড়বো, সেটা হচ্ছে ফার্সি বা ফরাসি শব্দ। তো আমরা শুরুতে একটু দেখে নেই ছন্দে ছন্দে ফরাসি শব্দ মনে রাখার কৌশল। এখানে দুই ভাগে ভাগ করা আছে। ফরাসি শব্দ যেটা, সেটা দুই ভাগে ভাগ করা আছে। আমরা শুরুর ভাগটা একটু দেখে নেই। মনে রাখতে হবে ফরাসি আর ফার্সি এই দুইটা কিন্তু ভিন্ন জিনিস। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে। আমরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা শব্দের শ্রেণী বিভাগ এটা সম্পূর্ণ শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।